টার্মগুলার সঙ্গে কখন বলা হচ্ছে যে পোর্শন অফ দ্য প্রেসিপিটেশন হুইচ ইজ নট ইভাপোরেটেড। হুম, বুঝছো? ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য হাইড্রোলজিক সাইকেল, এটা বলা হচ্ছে। সেখানে অ্যাকচুয়ালি এই যে ডেফিনিশনটা যেটা দিয়েছে, কি বলছে, রান অফ তখনই হয় যে প্রেসিপিটেটেড ওয়াটার যেটা ইভাপোরেট করে না, তাই তো? ইভাপোরেট না করলে সেটা কি হয়? তখনই রান অফ। পুরাটা ওয়াটারই কি রান অফ হয়ে যায়? অ্যাকচুয়ালি তা না। অ্যাজ এ হোল এরকম একটা ডেফিনেশন এখানে বলা হয়েছে। আচ্ছা, আমরা একটু নিচের দিকে আসি, দেখি টাইপস অফ রান অফ যদি দেখি। দেখো, সারফেস রান অফ, সাবসারফেস রান অফ এবং গ্রাউন্ড ওয়াটার ফ্লো বা বেস ফ্লো যেটাকে বলা হয়। যদি এইভাবে দেখি, প্রেসিপিটেশন ইকুয়াল টু কি? রান অফ প্লাস ইভাপোরেশন। এটা টোটাল প্রেসিপিটেশনটাকে এইভাবে যদি এক্সপ্লেইন করি আমরা। আচ্ছা, যাই হোক, আমরা রান অফের যে টাইপ গুলো দেখছিলাম, যে সারফেস রান অফ, যখন ওয়াটার ফ্লো করে ওভার দ্য ল্যান্ড এবং যখন আলটিমেটলি সেটা রিচ করে স্ট্রিমস অ্যান্ড রিভার্স এবং ফাইনালি ডেস্টিনেশন হচ্ছে সি। সারফেস রান অফ মানে সারফেস দিয়ে বয়ে বয়ে যে ওয়াটারটা চলে যাচ্ছে ওভার দ্য ল্যান্ড, সেটা হচ্ছে সারফেস রান অফ। এরপরে দেখো সাবসারফেস রান অফ বা ইন্টারফ্লো যেটাকে বলা হচ্ছে, যেটা ইনফিল্ট্রেট করে আফটার রেইন অর প্রেসিপিটেশন ইনটু সাবসারফেস সয়েল। হুম, যখন গ্রাউন্ড ওয়াটারটাকে টাচ করে না, টাচ না করেই ধরো সয়েল ইনফিল্ট্রেট করে জাস্ট সাবসয়েলে চলে যখন আসে, এই অবস্থায় ল্যাটারালি যখন মুভমেন্টটা হয়, সেটাকে বলা হচ্ছে ইন্টারফ্লো আর সাবসারফেস ফ্লো। এবং এটা ডিপেন্ড করে ওই এলাকার পার্টিকুলার তোমার জিওলজি অফ বেসিনস, অ্যাকচুয়ালি ওখানকার জিওলজিক্যাল ফরমেশনটা কেমন তার উপরে ডিপেন্ড করে। হুম, আহ, এবং সেটার আলটিমেট ডেস্টিনেশন কিন্তু হচ্ছে এই যে স্ট্রিম বলো রিভার বলো, সেখানেই ফাইনালি যে গ্রাউন্ড ওয়াটার ফ্লো আর বেস ফ্লো যেটা বলা হচ্ছে, যে রেইনফল যখন হয় আফটার ইনফিল্ট্রেশন পার্কুলেট করে গ্রাউন্ড মানে ডাউনওয়ার্ডলি, এবং যখন ওয়াটার মানে রিচ করে বা জয়েন করে গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এবং যে গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার সবকিছু আমি কিন্তু ক্লাসের শুরু থেকেই বলছি, সোল সোর্স অফ ওয়াটার হচ্ছে ওশান। তা আলটিমেট ডেস্টিনেশনই কিন্তু সবার ওশান। তার মানে গ্রাউন্ড ওয়াটার ফ্লো বা বেস ফ্লো যেভাবে বলি না কেন, এটাও কিন্তু কানেক্টেড টু দ্য ওশান। তাহলে কি দাঁড়ালো? ক্লাসিফিকেশন অফ টাইপস অফ রান অফ যদি বলো, সারফেস, সাবসারফেস এবং গ্রাউন্ড ওয়াটার বা বেস ফ্লো, তিন ধরনের। আর্থ সারফেস উপর দিয়ে যখন ওয়াটারটা রান করে সেটা সারফেস, এবং তারপরে জাস্ট ইনফিল্ট্রেট করলো, বাট গ্রাউন্ড ওয়াটার রিচ করে নাই অনেক আগেই। হুম, তখন যে মুভমেন্টটা হয় ল্যাটারালি এবং আলটিমেটলি রিচ করে স্ট্রিম এবং রিভার। হ্যাঁ, এবং বুঝতেই পারছো স্ট্রিম এবং রিভার আলটিমেটলি কানেক্টেড টু দ্য ওশান। হুম, তো এবং ফাইনালি সেটা বেস ফ্লোর মাধ্যমে আর কি। এই এখন রান অফ প্রসেসটা কিভাবে হয়, আমরা টাইপসটা জেনে আসলাম, এখন প্রসেসটা কিভাবে হয়। যখন প্রথমেই দেখো এই কথাটা সুন্দরভাবে এখানে বলা আছে, হোয়েন রেইনফল অকার, যখন বৃষ্টি হয়, হ্যাঁ, যখন প্রেসিপিটেশন হচ্ছে বাই রেইনফল, সাম পোর্শন অফ ওয়াটার ইজ ইন্টারসেপ্টেড বাই ভেজিটেশন। হ্যাঁ, অর্থাৎ ল্যান্ড এরিয়াতে, ভেজিটেটেড ল্যান্ড এরিয়াতে যে ভেজিটেশন গুলি থাকে বৃষ্টিপাতের ফলে, হ্যাঁ, উপরের দিকে ভেজিটেশনের উপরে যে পানিটা ওয়াটার স্টোর অবস্থায় থাকে, সেটাকে বলা হচ্ছে ইন্টারসেপ্টেড ওয়াটার। দিস ইন্টারসেপ্টেড ওয়াটার ইজ রিডিলি রি-ইভাপোরেটেড
অ্যাজ বিকজ এটা কি করে, এক্সপোজ টু দ্য এনভায়রনমেন্ট, হ্যাঁ, এবং সহজে এটা আবার রিইভাপোরেট করতে পারে। তার মানে কি, ওই পোর্শন ওয়াটারটাকে বলা হচ্ছে ইন্টারসেপ্টেড ওয়াটার, যেটা ভেজিটেশনের উপরে থাকে, গাছপালার উপরে যেটা থাকে। এরপরে আর রেইনফল হচ্ছে আবার কি হয়, কিছু ওয়াটার, হ্যাঁ, স্টোর হয় অন দ্য গ্রাউন্ড সারফেস, জাস্ট ভেজিটেশন থেকে, যা ভেজিটেশনের মধ্যে আটকা থাকলো থাকলো, পরে যে ওয়াটারটা গ্রাউন্ড সারফেসে আসছে সেটাকে বলা হচ্ছে ডিপ্রেশন স্টোরেজ। এই ডিপ্রেশন স্টোরেজ ওয়াটার পরবর্তীতে হয় ইনফিল্ট্রেট করে অথবা ইভাপোরেট করে। হুম, মানে ইভাপোরেশন হতে পারে, লস হতে পারে, বা ইনফিল্ট্রেশনের মাধ্যমে লস করতে পারে। কোন ওয়াটারটা আফটার ইন্টারসেপ্টেড ওয়াটার, পরে যে ওয়াটারটা গ্রাউন্ড বা সারফেসে যখন টাচ করে, ওই অবস্থায় যে স্টোরেজটা সেটাকে বলা হচ্ছে ডিপ্রেশন স্টোরেজ। এই ডিপ্রেশন স্টোরেজ ওয়াটার রিডিলি ইনফিল্ট্রেটস অর ইভাপোরেটস, রিইভাপোরেটস, আমরা এই কথাটা বলতে পারি। এগেইন, এই যে ওয়াটারটা সয়েলে আসলো, সাম পার্ট অফ রেইনফল ইজ অ্যাবজর্বড বাই দ্য সয়েল। এই যে অ্যাবজর্ব হচ্ছে সয়েলের মধ্যে, যেটা ডিপেন্ড করে সয়েল ময়েশ্চার কন্ডিশনের উপরে, হুম, অ্যাট দ্য টাইম অফ পার্কুলেশন বা ইনফিল্ট্রেশন, যে কথাটা আমরা বলি না কেন, সেখানে তোমার সয়েলটা যখন ওয়াটার অ্যাবজর্ব করে, এটা কার উপরে ডিপেন্ড করছে, যে সয়েলের ময়েশ্চার কন্ডিশনটা কেমন। যদি ময়েশ্চার দ্বারা সয়েল স্যাচুরেটেড থাকে, তখন কিন্তু অ্যাবজর্ব হবে না। হুম, অ্যাবজর্ব হবে না মানে কি, আহ, তখন তোমার সেখানে ইনফিল্ট্রেশন যেটা হবে, পাশাপাশি তোমার রান অফও হবে, দুইটাই হবে। এই এর পরবর্তীতে যদি দেখি ওয়াটার কন্টিনিউ করছে ফার্দার, শুরুটা কি বলেছে, হোয়েন রেইনফল অকার, শুরুর দিকে যখন বৃষ্টিপাত শুরু হয়, তখন এই তিনটা কন্ডিশন, তিনটা প্রসেস চলতে থাকে, কন্ডিশন না প্রসেস, তিনটা প্রসেস চলতে থাকে। রেইন যদি কন্টিনিউ করতে থাকে তাহলে কি হয়, দ্য ওয়াটার স্টার্টস ইনফিল্ট্রেটিং অর পার্কুলেটিং টু দ্য ওয়াটার টেবল। হুম, এবং সেখানে যদি দেখা যায় রেইনফলের যা রেট, এটা যদি এক্সিড করে ইনফিল্ট্রেশন রেটের চেয়ে, কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো বৃষ্টিপাত হচ্ছেই, হুম, ইনফিল্ট্রেশন বা পার্কুলেশন চলছে, হচ্ছে, রেট অফ রেইনফল, মানে বৃষ্টির যে রেট, এটা যদি এক্সিড করে, কার চেয়ে এক্সিড করে, ইনফিল্ট্রেশন রেটের চেয়ে যদি এক্সিড করে, তখনই কিন্তু সারফেস ডিটেনশন হয়, তখনই কিন্তু সারফেসে ওয়াটার স্টোরেজ হয়। এবং স্টোরেজ মানে কি, তখন রান অফ হবে, সারফেস ডিটেনশন মানেই ওয়াটার লক কন্ডিশন প্রিভেল করবে, এবং তখন রান অফ প্রসেস চলতে থাকবে। হুম, তাহলে এই যখন সারফেস ডিটেনশন হবে বা রান অফ শুরু হবে, কি হবে তখন, দিস ওয়াটার ফ্লো ওভারল্যান্ড অ্যান্ড জয়েন্স দ্য রিভার, লেক, স্ট্রিমস, ওশান এটসেট্রা, আলটিমেটলি যেটা ওশানের মধ্যে রিচ করবে বা টাচ করবে, এবং যেটাকে বলা হচ্ছে সারফেস রান অফ। এই পুরা প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়ালি সারফেস রান অফ। হুম, তাহলে প্রসেসটা কি, যখন বৃষ্টি হয়, সাম পোর্শন অফ ওয়াটার ইজ ইন্টারসেপ্টেড বাই দ্য ভেজিটেশন, রিমেনিং পোর্শন অফ দ্য ওয়াটার যখন গ্রাউন্ডে আসে, তখন এটা ডিপ্রেশন স্টোরেজ হিসাবে স্টোর হয়, এবং সেটা ইনফিল্ট্রেশন হতে পারে বা ইভারেট করতে পারে। অফকোর্স প্রেসিপিটেট, এই ইন্টারসেপ্টেড ওয়াটার কিন্তু সহজেই তোমার ইভাপোরেট করে বা রিইভাপোরেট করে। এই, এবং যেহেতু ওয়াটার অলরেডি সয়েল সারফেসে চলে আসছে, এটা অ্যাবজর্ব হবে বাই দ্য সয়েল, এবং এটা ডিপেন্ড করে সয়েল ময়েশ্চার কন্ডিশনের উপরে, অ্যাট দ্য টাইম অফ পার্কুলেশন, এর উপরে। ফার্দার ওয়াটার
যদি বৃষ্টিপাত হয়, মানে ওয়াটার আর্থ সারফেসে চলে আসে, তখন রেইনফলের রেটটা যদি এক্সিড করে ইনফিল্ট্রেশন রেটের চেয়ে, তখন কিন্তু সেখানে সারফেস ডিটেনশন বা ওয়াটার স্টোরেজ বা রান অফ হয়। এই যে দিস ওয়াটার, মানে যে ওয়াটারটা স্টোর হলো বা রান অফ হচ্ছে ওভার ল্যান্ড অ্যান্ড জয়েন দ্য রিভার, লেক, স্ট্রিমস অ্যান্ড ওশান, যেটাকে পুরাটাই বলা হচ্ছে সারফেস রান অফ। তাহলে এই হচ্ছে রান অফ প্রসেস কিভাবে চলে। হুম। স্যার, বলো। আপনাকে একজন চ্যাটে রিকোয়েস্ট করেছে একটু জুম করার জন্য। জুম করার জন্য রিকোয়েস্ট করেছে? জি স্যার। দেখা যায় না। হুম। স্যার, ওর স্ক্রিন হয়তো ছোট, তাই হয়তো প্রবলেম হচ্ছে। দেখো তো একটু বড় হচ্ছে কিনা। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, ওয়ান ক্যান সে রান অফ অ্যাজ সারফেস রান অফ। রান অফ বলতে অ্যাকচুয়ালি সারফেস রান অফটাকেই বোঝায়। সেই কথাটাই বলছে কিভাবে, যে সারফেস রান অফটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর ম্যাক্সিমাম ফ্লো। হ্যাঁ, মানে সারফেসের উপর দিয়ে যেটা ফ্লো করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো, কিন্তু গ্রাউন্ড ওয়াটার ফ্লো যেটা যেটা বেস ফ্লো, সেটা হচ্ছে মিনিমাম ফ্লো। বাট ডিরেক্ট প্রেসিপিটেশন ওভার দ্য রিভার অর স্ট্রিম ইজ ভেরি নেগলিজেবল। হ্যাঁ, যার জন্য যখন পিক ফ্লো, উই আর জেনারেলি কনসার্নড উইথ সারফেস রান অফ, অ্যান্ড দেয়ারফর উই ক্যান সে রান অফ অ্যাজ সারফেস রান অফ। অ্যাকচুয়ালি মেন কথাটা হচ্ছে এটা যে তোমার, আমি এটা যদি একটু দেখাই, সেখানে হচ্ছে সারফেস, সাবসারফেস ফ্লো অথবা বেস ফ্লো, এইটার চেয়ে সারফেস রান অফ যেটা, হ্যাঁ, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো। এই কথাটা এখানে মিন করা হয়েছে। এখন এই যে রান অফ, এটা কার কার উপরে ডিপেন্ড করে? রান অফ তোমার ডিপেন্ড করে যে কতগুলি ফ্যাক্টরের উপরে, যেমন প্রেসিপিটেশন ক্যারেক্টারিস্টিক্স, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য ক্যাচমেন্ট, টপোগ্রাফি, জিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, মেটালজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এবং ক্যারেক্টার অফ দ্য ক্যাচমেন্ট সারফেস, স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্স। আমরা একটা একটা করে এই ফ্যাক্টরগুলি একটু যদি এট এ গ্ল্যান্স একটু দেখে নেই। যেমন প্রেসিপিটেশন ক্যারেক্টারিস্টিক্স, এই রান অফটা ডিপেন্ড করে টাইপ অফ দ্য স্টর্ম, কি ধরনের বৃষ্টি সেখানে হচ্ছে, অ্যান্ড ইটস ডিউরেশন হুইচ কজেস প্রেসিপিটেশন। হ্যাঁ, বৃষ্টিটার ধরন কেমন এবং এটা ডিউরেশনটা কতক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে, ইন্টেন্সিটিটা কেমন। এই যে দেখো, কারণ ডিপেন্ডস ইন্টেন্সিটি অফ দ্য রেইনফল। মোর দ্য রেইনফল মোর উইল বি রান অফ। একবারে সহজ কথা। ইফ দ্য রেইনফল ইন্টেন্সিটি ইজ ভেরি লেস এবং লাইট শাওয়ার যদি দেখা যায়, মানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, ইন্টেন্সিটিটাও কম, সেক্ষেত্রে কি হবে, মাস অফ দ্য ওয়াটার উইল বি লস্ট ইন ইনফিল্ট্রেশন অ্যান্ড ইভাপোরেশন। হুম, গ্র্যাজুয়ালি মানে স্লোলি বৃষ্টিপাত হচ্ছে, সেখানে কিন্তু ইভাপোরেশন লস হবে। এটা আবার ডিপেন্ড করবে যে সেখানে যদি টেম্পারেচার নিচে বেশি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে। বাট ইনফিল্ট্রেশনেরও একটা স্কোপ থাকবে এবং তখন রান অফ কিন্তু কমে যাবে। যদি প্রেসিপিটেশন ইন কেস অফ স্নো
যদি স্নো হয়, যেটা আজকে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, কারণ এটা তো মেল্টিং এর সময় লাগবে, ইন দ্যাট কেস কিন্তু রান অফ কম হবে। তার অর্থ দাঁড়াচ্ছে প্রেসিপিটেশন ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ডিপেন্ড করে রান অফ। এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর আসি, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য ক্যাচমেন্ট। হুম জেনারেলি মোর রেইনফল অন স্মলার এরিয়াস। ধরো অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, উম আমি যদি এইভাবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, যে আমাদের ডিপার্টমেন্টের যে বাউন্ডারি এর মধ্যেই এই পরিমাণ রেইনফল যদি পুরা কার্জন হলের এলাকায় হয়, তাহলে কিন্তু রান অফটা কমে যাবে। কারণ সেখানে ইনফিল্ট্রেশন বাড়বে, ইভাপোরেশন বাড়বে, হ্যাঁ, রান অফ কমবে। কিন্তু যদি স্মলার এরিয়াতে হেভি রেইন হয়, তাহলে কিন্তু রান অফটা বেশি হবে। ঠিক তেমনই ভাবে হুম লেস রান অফ ইন লার্জার ক্যাচমেন্ট, যে কথাটা মাত্র আমি বললাম। তো সেইভাবে রান অফ কোথায় বেশি হবে কম হবে, এটা ডিপেন্ড করবে শেপ অ্যান্ড সাইজ অফ দ্য ক্যাচমেন্ট। ক্যাচমেন্ট বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এক পার্টিকুলার এরিয়া, সেটা উম, 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 সেটা সেখানে আমরা দেখো, আমি এখানে আরো ক্লিয়ার হবে এই ক্যাচমেন্টের কথাটা। টাইপস অফ ক্যাচমেন্ট, যেমন ফ্যান শেপ ক্যাচমেন্ট এবং ফার্ন লিপ ক্যাচমেন্ট। এই যে ফ্যান শেপ এবং ফার্ন লিপস, একটা পাতার মতো এবং একটা রাউন্ড শেপ ফ্যানের মতো। হুম ধরো একই পরিমাণ বৃষ্টি, আমি যদি কোয়ান্টিটি অফ রেইনের কথা বলি, বা ডিউরেশন, বা মেন কথাটি ইউনিট গুলা একই ধরনের, যেখানে ফ্যান শেপ এরিয়াটা লার্জার এরিয়া, সেখানে কিন্তু ইনফিল্ট্রেশন রেটটা বেশি হবে, রান অফ কম হবে। হুম কিন্তু যদি এই লিফ শেপ হয়, সেখানে কিন্তু রান অফটা অনেক বেশি হবে, রান অফটা কিন্তু অনেক বেশি হবে। এই জন্য বলা হচ্ছে যে টাইপস অফ ক্যাচমেন্ট। এখন বুঝতে পারলা ক্যাচমেন্ট কি ধরনের জিনিস। সেটা প্লেন ল্যান্ড হতে পারে, হিল এরিয়া হতে পারে, স্টিপ হতে পারে, ইত্যাদি। একটা পার্টিকুলার এরিয়াকে বলা হচ্ছে এখানে ক্যাচমেন্ট এরিয়া আর কি, যেখান থেকে ওয়াটারটা এক জায়গায় থেকে মানে ফ্লো করে বা এসে জমা হয়, এরকম একটা বেসিন। এরপরে আরেকটা ফ্যাক্টর হচ্ছে টপোগ্রাফি। টপোগ্রাফি অ্যাকচুয়ালি রান অফটা ডিপেন্ড করে যে সারফেস স্মুথনেস এবং স্লোপ। হুম যদি স্লোপ দেখি যে অনেক খাড়া, স্টিপ, সেখানে কিন্তু তোমার ফ্লোটা অনেক বেশি হবে, কারণ সেখানে লেস ইভাপোরেশন হবে এবং অ্যাবজর্পশন কম হবে। আলটিমেটলি রান অফটা কিন্তু অনেক বেশি হবে, রেজাল্টিং গ্রেটার রান অফ। তার মানে যত স্লোপটা স্টিপ হবে, রান অফ বেশি হবে, বিকজ অফ এক্সেস ইভাপোরেশন অ্যান্ড কি বলে লেস ইভাপোরেশন এবং অ্যাবজর্পশন, যার জন্যই আর কি সেখানে রান অফটা বেশি হবে। যদি আমরা দেখি ক্যাচমেন্ট এরিয়াটা ইন মাউন্টেনিয়াস এরিয়া, যেটাকে বললাম হিল এরিয়া, এবং উইন্ডওয়ার্ড সাইড অফ দ্য মাউন্টেন, যদি তাই হয়, তাহলে মোর রেইনফল রেজাল্টিং মোর রান অফ। যত বেশি পরিমাণ বৃষ্টি হবে উইন্ডওয়ার্ড স্লোপের দিকে, তত বেশি পরিমাণ রান অফ হবে। এটা টপোগ্রাফির উপরে ডিপেন্ড করে রান অফ, সেটার একটা কথা। এরপরে দেখো জিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। জিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এখানে ইনক্লুডেড, যেমন সারফেস সয়েল, সাবসয়েল, টাইপ অফ রকস অ্যান্ড দেয়ার পারমিয়েবিলিটি ক্যারেক্টারিস্টিক্স। আমার মনে হয় টার্মগুলো তোমাদের জানা। সারফেস, সাবসারফেস, টাইপ অফ রক, পারমিয়েবিলিটি। হুম পারমিয়েবিলিটি, এই টার্মটা বোঝো তো, পারমিয়েবিলিটি? জি স্যার, ভেদ্যতা। হ্যাঁ, রাইট, এই তো ওয়াটার পারমিয়েবিলিটি ক্যারেক্টারাইজ। ইফ সয়েল অ্যান্ড সাবসয়েল ইজ পোরাস, যদি সয়েল অথবা সাবসয়েল যেটাই বলি না কেন, যদি পোরাস হয়, সেখানে সিপেজ উইল বি মোর। হুম মানে সেখানে যদি পোরাস সয়েল হয়, আহ পোরাস সয়েল বলতে আজকে একটা ল্যাপটপ কিনবো, বুঝছো? আঙ্কেল, আমার ঘুর করে নিয়ে দেবো। হ্যাঁ, পরে যে আমার টিফিন আছে, আহ ওরও তো পরীক্ষা, কারো শব্দ তো শোনা যাচ্ছে। ম্যানেজ করবে না, যাবে বুঝছিল 75,000 টাকা দেখেছি।
একটু মিউট রাইজেন গেছে করতে বলো, ওকে রাস মিউট করতে বলো। আমি তো সবাইকে আমার বস আর কিছু বাইরে ইন্টেলিজেন্ট দিলি রিফাত একটু মিউট কর ভাই তোর ইয়েটা। আচ্ছা, আহ যদি সয়েল এবং সাবসয়েল পোরাস হয়, সেখানে কিন্তু ওই যে সিপেজ বলো বা ইনফিল্ট্রেশন যেখানে বলো, সেটা কিন্তু বেশি হবে। হুম, সেই ক্ষেত্রে কিন্তু রান অফটা কম হবে। যদি সয়েল সারফেসটা সেটা রকি হয়, মানে স্টোন দিয়ে যদি হয়, এরকম সয়েল যদি হয়, সেখানে কিন্তু অ্যাবজর্পশন মানে নিয়ারলি নীল, বলতে পার রক যেখানে, সেখানে তো অ্যাবজর্পশন হবে না, তাই না? এবং আলটিমেটলি সেখানে কিন্তু রান অফ অনেক বেশি হবে। এটা আরেকটা হচ্ছে যদি রকি সয়েল হয় এবং সেখানে রক গুলা যদি দেখা যায় ফিশার্স, ফিশার্স বোঝো এই টার্মটা? ইফ রক্স হ্যাভ ফিশার্স আর পোরাস ইন নেচার, অ্যাকচুয়ালি ফাটল যদি থাকে এবং সেখানে যদি পোরাস হয়, সেখানে কিন্তু তোমার ওয়াটার অ্যাবজর্পশন হবে এবং রান অফটা কম হবে। তার মানে দেখো, রকের ক্ষেত্রেও দেখো, রক যদি ফিশার না হয়, পোরাস না হয়, সেখানে কিন্তু রান অফটা বেশি হবে। আর যদি অপোজিট হয়, পোরাস হয়, সেখানে রান অফটা কম হবে বিকজ অফ অ্যাবজর্পশন অফ ওয়াটার ইনটু দ্য সয়েল। এরপরে আসো মেটালজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। মেটালজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আছে টেম্পারেচার, উইন্ড অ্যান্ড হিউমিডিটি। হুম, যদি টেম্পারেচার দেখা যায় যে লো এবং গ্রাউন্ড ইজ স্যাচুরেটেড, স্যাচুরেটেড মানে কি অলরেডি ওয়াটার দ্বারা স্যাচুরেটেড, টেম্পারেচার যদি কম হয়, রান অফ কিন্তু বেশি হবে বিকজ সয়েল ইজ অলরেডি স্যাচুরেটেড। হুম, বুঝছো? টেম্পারেচারটা যদি বেশি হয় তখন কি হয়, ইভাপোরেশন লস হবে। কিন্তু যেহেতু টেম্পারেচারটা কম, হুম, এবং সয়েলটা অলরেডি স্যাচুরেটেড, সেখানে কিন্তু অ্যাবজর্পশন বা ইনফিল্ট্রেশনটা কম হবে, রান অফ বেশি হবে। ঠিক তেমনই ভাবে টেম্পারেচার যদি হাই হয়, গ্রেটার উইন্ড ভ্যালোসিটিটা যদি বেশি হয়, ইভাপোরেশন লসটা বেশি হবে। হ্যাঁ, আলটিমেটলি লেস রান অফ হবে এবং এটাই স্বাভাবিক। এটা হচ্ছে মেটালজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। হুম, এরপরে দেখো ক্যারেক্টার অফ দ্য ক্যাচমেন্ট সারফেস। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, ক্যারেক্টার অফ দ্য ক্যাচমেন্ট সারফেস, সারফেস কন্ডিশন লাইক ড্রেইনড, আনড্রেইনড, ন্যাচারাল অর কাল্টিভেটেড। 90। হ্যাঁ, যদি দেখা যায় যে পার্টিকুলার ক্যাচমেন্ট এরিয়া বা সয়েল যে আছে, এগুলি মানে ওখানে কি ড্রেনের ব্যবস্থা আছে কিনা অথবা নেই, বা সেখানে কি সয়েলটা ভার্জিন কিনা, মানে ন্যাচারাল সয়েল কিনা, অথবা সেখানে কাল্টিভেশন চলছে কিনা, এর উপরে ডিপেন্ড করে তোমার রান অফ। হুম, দেখো, সারফেস হ্যাজ নো ন্যাচারাল ড্রেনেজ, যদি কোনো ন্যাচারাল ড্রেনেজ না থাকে, তাহলে অ্যাবজর্পশন সেখানে কিন্তু বেশি হবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, বেশি হবে এবং সেখানে অ্যাবজর্পশনটা বেশি হলে রান অফটা কমে যাবে। ঠিক তেমনই ভাবে কাল্টিভেটেড এরিয়া যদি হয়, সেখানেও কিন্তু অ্যাবজর্পশনটা বেশি হবে, রান অফটা কম হবে। এবং তোমার ভেজিটেটিভ কাভার দ্বারা যদি সয়েলটা কাভার থাকে, আহ, সেখানেও কিন্তু রান অফ কম হবে। হুম, এবং একটা এক্সাম্পল যদি তোমাদেরকে এইভাবে দেই, যেমন আমাদের কার্জন হলের কথাই যদি চিন্তা করো, পুরা এরিয়াটাকে, সেখানে এই যে লন গুলাতে যেখানে তোমার গ্রাস আছে, ঘাস আছে, যেখানে তোমরা বসো বা এই যে সেখানে কিন্তু তোমার রান অফটা অনেক কম হবে দেন যে রাস্তাটা আছে। রাস্তার মধ্যে কি হবে,
ধরো রেইনফল যখন হয় সাথে সাথে সেটা ইনফিল্ট্রেশন বা পার্কুলেশন সেখানে তো হতে, বিকজ অফ ওই যে কতক্ষণ আগে যেটা বললাম, এই যে জিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। হুম। সেখানে যদি রক হয়, অর্থাৎ স্টোন হয়, হুম, সেই স্টোন যদি পোরাস না হয়, ফিশার্স যদি না হয়, তাহলে কিন্তু সেখানে পার্কুলেশন বা ইনফিল্ট্রেশন হবে না, সেখানে কিন্তু রান অফটা বেশি হবে। এনিওয়ে, এই হচ্ছে গেল ক্যাচমেন্ট এরিয়ার তোমার ক্যারেক্টারিস্টিক্স, এবং ফাইনালি স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্স। যেমন ধরো দ্য আর্টিফিশিয়াল স্টোরেজ সাচ এস ড্যামস, হুম, আহ, বিভিন্ন জায়গায় রিজার্ভার, ওয়াটার রিজার্ভার যেখানে আর্টিফিশিয়াল তৈরি করা হয়, অ্যান্ড ন্যাচারাল স্টোরেজ যখন লেক আছে, পন্ড আছে, এটসেট্রা, টেন্ড টু রিডিউস দ্য পিক ফ্লো। কারণ সেখানে শুরুতেই ওয়াটারটা স্টোর হবে, হ্যাঁ, স্টোর হয়ে সেখানে আবার সেখান থেকে ইনফিল্ট্রেশন পার্কুলেশন হবে, দেন ওভারফ্লো যখন হবে তখন তোমার রান অফটা হবে, তার মানে রান অফটা সেখানে কম হবে। হ্যাঁ, এবং সেখানে ইভাপোরেশন লসটা কিন্তু বেশি, ইভাপোরেশন লসও বেশি হবে, যার যার ফলে রান অফটা সেখানে কম হবে। তো এই গেল এই 7টা ফ্যাক্টর, 7 ডিফারেন্ট ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্সেস, কার উপরে ইনফ্লুয়েন্স করে, যে রান অফের উপরে। রান অফ কখন কম বা বেশি হবে এটার উপর depend করে। এই গেল হচ্ছে তোমাদের রান অফ। এরপরের কথাটা কি, রান অফ হয়ে এটা টাচ করছে কার সঙ্গে, স্ট্রিমের সঙ্গে, যেটাকে বলা হচ্ছে স্ট্রিম ফ্লো অর চ্যানেল ফ্লো বা চ্যানেল রান অফ। স্ট্রিম ফ্লো অর চ্যানেল ফ্লো যেটা, সেটা ফ্লো অফ ওয়াটার ইন দ্য স্ট্রিমস, রিভার্স অ্যান্ড আদার চ্যানেলস। হ্যাঁ, এটা কিন্তু বলা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য হাইড্রোলজিক্যাল বা ওয়াটার সাইকেল, স্ট্রিম ফ্লো। It is one of the components of the runoff of water from the land water bodies. The other component being surface runoff. তার মানে এই স্ট্রিম ফ্লো কার সঙ্গে কানেক্টেড, মানে সারফেস রান অফ হয়েই স্ট্রিমের সঙ্গে অ্যাড হচ্ছে রিভারটা, অলরেডি মানে স্ট্রিমটা অলরেডি রিভার বা আদার চ্যানেল, আলটিমেটলি তোমার ওশান বা সির সঙ্গে কানেক্টেড। এই পুরা রান অফের যে ওয়েটা পুরোটাই বলা হচ্ছে স্ট্রিম ফ্লো। ফাইনালি ইনফিল্ট্রেশন। যেটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন এরকম যে একটা প্রসেস, precipitated water soaks into subsurface soils and moves into rocks through cracks and pore space. সেটাকে তো আমরা ইনফিল্ট্রেশন বলি, তাই না? যে সয়েল বলো, মানে সাবসয়েল বলো, সেখানে যে পোর স্পেস আছে বা ক্র্যাকস আছে, এই পোর স্পেসের মাধ্যমে ওয়াটার যখন ডাউনওয়ার্ডলি মুভ করে, ইনফিল্ট্রেশন। যার জন্যই আমরা কিন্তু জেনে আসছি দি bark of rainwater and melted snow end up infiltrated. যখন ইনফিল্ট্রেশন হয়, হ্যাঁ, তখনই কিন্তু ওয়াটারের আমরা সারফেসের সমাপ্তিটা দেখি আর কি। আমরা আবার কিভাবে দেখি, ওয়াটার ক্যান বি অ্যাবজর্বড বাই দ্য সয়েল and may stay in the soil for a long time until it gradually evaporates. যদি সেখানে হিউজ ভেজিটেটিভ কাভার থাকে, তখন কি হয়, যদি হিউজ পরিমাণ ভেজিটেটিভ কাভার থাকে, infiltrated water can also be absorbed by plant roots, এবং পরবর্তীতে এটা কিন্তু ট্রান্সপায়ার্ড হয়,
মানে ট্রান্সপিরেশন হয়। হ্যাঁ, যদি হিউজ পরিমাণ ভেজিটেটিভ কাভার থাকে, এই ওয়াটারটা কিন্তু ইনফিল্ট্রেটেড ওয়াটার এগেইন অ্যাবজর্ব বাই দ্য প্ল্যান্টস রুটস, এবং সেখানে ট্রান্সপিরেশনের মাধ্যমে ওয়াটারটা আবার অ্যাটমসফিয়ারে চলে আসে। ইনফিল্ট্রেশন occurs in the upper layer of the ground. তাহলে ইনফিল্ট্রেশন কোন প্লেসে হচ্ছে? আপার লেয়ার্স অফ দ্য গ্রাউন্ড, বাট মে অলসো কন্টিনিউ ফার্দার ডাউনওয়ার্ডস ইনটু দ্য ওয়াটার টেবিল। গ্র্যাজুয়ালি সেটা হয়, স্লোলি স্লোলি। আমরা যদি এই ছবিতে দেখি, এই ফিগারটা যদি একটু লক্ষ্য করি, যে দেখো রেইনফল বা প্রেসিপিটেশন হচ্ছে, কালারটা যদি একটু লক্ষ্য করি, যেটা একটু ডার্ক কালার, মোর ইনফিল্ট্রেশন ইন পোরাস সয়েলস অ্যান্ড রক্স। তার মানে এই সয়েল, যেটা যদি বলি সাবসয়েল বা মানে সারফেস সয়েল বা সাবসয়েলে, ক্যারেক্টারটা কি হচ্ছে, এটা ফিশার্স বা পোরাস সয়েল, যার জন্য কিন্তু ইনফিল্ট্রেশন রেটটা বেশি। ইনফিল্ট্রেশন রেট বেশির ফলেই আলটিমেটলি এটা টাচ করেছে ওয়াটার টেবিলে, যেটা বেস ফ্লোর মাধ্যমে মুভ করছে। কিন্তু এখানে দেখো লেস ইনফিল্ট্রেশন, নন পোরাস সয়েল, বুঝছো? আলটিমেটলি এটা স্লোলি, ভেরি স্লোলি প্যারালালি মুভ করে রিভার বা স্ট্রিম, আলটিমেটলি ওশানের দিকে মুভ করছে। তো যাই হোক, এই যে ইনফিল্ট্রেশন, এটা আবার ডিপেন্ড করছে কিছু ফ্যাক্টরের উপরে। সেই ফ্যাক্টরগুলি কি? ইনফিল্ট্রেশন ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টর, সেটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন অফকোর্স বেশি হলে ইনফিল্ট্রেশন বেশি হবে। দ্য টাইপস অফ সয়েল, স্বাভাবিকভাবেই। হ্যাঁ, যদি ওই যে বললাম পোরাস সয়েল হয়ে, যদি স্যান্ডি সয়েল হয়, ইনফিল্ট্রেশন রেটটা বেশি হবে। দ্য অ্যামাউন্ট অফ ভেজিটেড কভার ওভার দি এরিয়া, ভেজিটেশন যদি বেশি থাকে, হ্যাঁ, ওয়াটার টেবিলে আসছে। আমি তোমার আরেকটু নিচে যাই, তোমার কোশ্চিনের আনসারটা সহজে পেয়ে যাবা, আমি তোমাকে বলছি। আচ্ছা স্যার। আচ্ছা, পার্কুলেশনটা হচ্ছে যে গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে তোমার সয়েল বা সয়েল লেয়ারের মধ্যে যখন ওয়াটার মুভ করে গ্র্যাজুয়ালি নিচের দিকে, যখন ওয়াটার টেবিলকে টাচ করে, তখনই আমরা পার্কুলেশন বলি। এখানে প্রাইম ফোর্সটাই হচ্ছে গ্র্যাভিটি। গ্রাউন্ড ওয়াটারটাকে গ্র্যাভিটির মাধ্যমে। ওয়াটার দ্যাট ইজ ইন দ্য জোন অফ এরেশন, কি বলছে? ওয়াটার দ্যাট ইজ ইন দ্য জোন অফ এরেশন হোয়ার এয়ার এক্সিস্ট ইজ কল ভেডাস ওয়াটার, বুঝছো? এবং যেই জোনে, জোন অফ স্যাচুরেশন ইজ কল গ্রাউন্ড ওয়াটার। যেখানে কি বলা হচ্ছে? জোন অফ স্যাচুরেশন। ওয়াটার কোথায় থাকে? মানে অলরেডি স্যাচুরেটেড, সেখানে কোনো ভেডাস Aeration. জোন থাকবে না, কোনো এয়ার থাকবে না, পোর স্পেস থাকবে Aeration. না। অলরেডি পোর Aeration. স্পেস অর ক্যাপিলারি সবকিছু স্যাচুরেটেড উইথ ওয়াটার, তখন আমরা বলছি গ্রাউন্ড ওয়াটার। Aeration. সব ধরনের প্র্যাকটিক্যাল Aeration. পারপাজে যেটাকে বলা হয়, অল গ্রাউন্ড ওয়াটার অরিজিনেট অ্যাজ সারফেস ওয়াটার। Aeration. ওয়ান্স আন্ডারগ্রাউন্ড ওয়াটার যখন আন্ডারগ্রাউন্ডে চলে আসে, দ্য ওয়াটার ইজ মুভড বাই গ্র্যাভিটি। এবং এখানে টেবিল বলা হচ্ছে, দেখো, দ্য বাউন্ডারি দ্যাট সেপারেটস দ্য এই যে ভেডোস জোন অ্যান্ড দ্য স্যাচুরেশন জোন, এই যে বাউন্ডারি, সেটাকে বলা হচ্ছে ওয়াটার টেবিল। Usually, the direction of water movement is changed from downward and a horizontal component to the movement is added is the based on the geologic boundary conditions. তার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে আরেকটা টার্ম, আমি এই যে তোমরা অ্যাকুইফার সম্পর্কে একটু টার্ম তোমরা অনেক সময় দেখো, যে ডিফারেন্ট অ্যাকুইফার থেকে ওয়াটার লিফট করা হচ্ছে, মানে পাম্প করা হচ্ছে ইত্যাদি।
অ্যাকুইফার হচ্ছে কি আন্ডারগ্রাউন্ড লেয়ার অফ ওয়াটার বিয়ারিং পারমিয়েবল রক, রক ফ্র্যাকচারস অর আনকনসোলেটেড ম্যাটেরিয়ালস। সেই আনকনসোলেটেড ম্যাটেরিয়ালস গুলো কি থাকতে পারে, যেমন গ্রাভেল, স্যান্ড অর সিল্ট এটসেট্রা। তাহলে অ্যাকুইফারটা কি? ইজ অ্যান আন্ডারগ্রাউন্ড লেয়ার অফ ওয়াটার বিয়ারিং পারমিয়েবল রক, অথবা রক ফ্র্যাকচারস অথবা unconsolidated materials. A geologic formation that transmits water from one location to another in sufficient quantity for economic development, যেটাকে বলা হচ্ছে অ্যাকুইফার। A geologic formation that transmits water from one location to another in sufficient quantity for economic development, অ্যাকুইফার। তাহলে আমরা water যেটা infiltrated and stored in the soil can also become the water that later evapotranspired or become subsurface runoff. ওয়াটার যখন মানে ইনফিল্ট্রেশন হচ্ছে অথবা স্টোর হচ্ছে, এটা আলটিমেটলি পরবর্তীতে ইভাপোট্রান্সপিরেশন হয়। তার মানে এখানে দুইটা প্রসেস হয়, একটা ইভাপোরেশন আর একটা ট্রান্সপিরেশন। আমরা যদি একটুখানি লক্ষ্য করি, ইভাপোরেশন হচ্ছে একটা প্রসেস যে মলিকুলস অফ লিকুইড ওয়াটার, দেখো এখানে ওয়াটার থেকে বলা হচ্ছে লিকুইড ওয়াটার অ্যাবজর্ব সাফিসিয়েন্ট এনার্জি, মানে লিকুইড ওয়াটার হিউজ পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে টু লিভ দ্য লিকুইড স্টেট অ্যান্ড এন্টার ইনটু দ্য ভ্যাপার স্টেট। এটাই হচ্ছে ইভাপোরেশন। তাহলে ইভাপোরেশন হতে গেলে সেখানে কিন্তু হিউজ এনার্জি প্রয়োজন, সেই এনার্জিটা কিন্তু ওয়াটারের মধ্যে থেকে যায়। এই জন্য যখন ইভাপোরেশন হয়, হিউমিডিটি যখন এয়ারে বেশি হয়, তখন কিন্তু আমাদের অনেক গরম অনুভব করি। Evaporation simply the process by which liquid turns into gas. এটা আমরা জানি, এবং স্বাভাবিকভাবেই যখন ইভাপোরেশন হয় তখন টেম্পারেচার অফ কোর্স সেখানে 100 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন পড়ে। যখন ওয়াটার লিকুইড স্টেটে থাকে এটা কম্পাউন্ড হিসাবে থাকে, যখন হিট অ্যাবজর্ব করে এই হিট ওয়াটার মলিকুলসটাকে, বন্ডটাকে ব্রেকডাউন করে ওয়াটার মলিকুলে তৈরি করে, যেটা গ্যাসিয়াস নেচার হিসাবে আমরা গ্যাস ফর্মে আমরা দেখতে পাই। তো এইভাবে ওয়াটার তোমাদের ইভাপোরেট করে চলে যায়। আলটিমেটলি ইভাপোরেশন বলো ট্রান্সপিরেশন বলো সবই কিন্তু, এটা আমরা কত নাম্বার আলোচনা করছি? ইভাপো ট্রান্সপিরেশন। এর আগে আমরা 2 নাম্বার কি আলোচনা করে আসলাম? রান অফ, stream flow স্ট্রিম ফ্লো and এন্ড infiltration. ইনফিল্ট্রেশন। থার্ড আসছি কিন্তু আমরা ইভাপো ট্রান্সপিরেশন। এর মধ্যে আমি ইভাপোরেশনের কথাটা বললাম। এখন দেখো ট্রান্সপিরেশন। মানে সিম্পলি একটা ফিগারের মাধ্যমে দেখা, জাস্ট কিভাবে ওয়াটার ইভাপোরেট করে অ্যাটমসফিয়ারে চলে আসছে। আর সাবলিমিশনের কথা তো আমি বলেছি, যে সলিড থেকে গ্যাসিয়াস ফর্মে উইদাউট চেঞ্জ এজ এ লিকুইড ফর্ম, সরাসরি এটা হয়ে থাকে, যেটাকে বলা হচ্ছে সাবলিমেশন। ইউজুয়ালি এটা এরিড রিজিয়নে এটা হয়ে থাকে মেনলি, এই প্রসেসটা হাই টেম্পারেচারের ফলে। এখন দেখো ট্রান্সপিরেশন। তোমার discharge of water vapor from the leaves of plants into the atmosphere, এটা হলো ট্রান্সপিরেশন। এই ট্রান্সপিরেশন প্রসেস আমরা উই ক্যানট সি বাই ইউজিং, সেখানে আমরা কিভাবে দেখি? যদি এটা সাধারণত
আমরা যদি ওক ট্রি বা মানে ওক ট্রি যদি একটা ওয়ান কাইন্ড অফ ট্রি এটা ট্রান্সফার করে থাকে 40,000 গ্যালনস অফ ওয়াটার পার ইয়ার, হিউজ পরিমাণ ওয়াটার তোমার ট্রান্সফার করে থাকে, ট্রান্সপিরেশনের মাধ্যমে ওয়াটার অ্যাটমসফিয়ারে চলে আসে। যার জন্য ট্রান্সপিরেশন ইজ অলসো দ্য রিজন হোয়াই দেয়ার ইজ আ হায়ার হিউমিডিটি ইন প্লেস উইথ লটস অফ ভেজিটেশন বা ভেজিটেটিভ কাভার। যেখানে হিউজ পরিমাণ ভেজিটেশন থাকে, ট্রান্সপিরেশনের মাধ্যমে যথেষ্ট হিউমিডিটি সেখানে অ্যাটমসফিয়ারে চলে আসে, যার ফলে কিন্তু আমরা সেখানে গরম ফিল করি। During transpiration, water absorbed from the soil by the roots of the plant is sent up into the leaves. স্বাভাবিকভাবেই সেখানে কি হয়, it is released through small pores underside of the leaves. বুঝছো, যখন ওয়াটার অ্যাবজর্ব করে from the soil by the roots of the plant এবং সেটা পাতায় চলে আসছে, এবং লিভস এর স্মলার ইয়েতে তোমার সেখানে পোর স্পেস যে থাকে সেখান থেকে তোমার অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার হিসাবে রিলিজ করে। The amount of water that is transferred through this process depends on the plants itself. আর কার উপরে ডিপেন্ড করে? The moisture in the ground, soil ময়েশ্চার উপরে ডিপেন্ড করে, and the surrounding temperature উপরে, এবং উইন্ড মুভমেন্ট অ্যারাউন্ড দ্য প্ল্যান্ট, এইসবের উপরে ডিপেন্ড করে যে ট্রান্সপিরেশনটা কেমন হবে। The term evapotranspiration is used when there is also evaporation of the moisture from the soil together with that from the leaves of the plants. এই দুইভাবে ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে সয়েল থেকে বা তোমার সাবসয়েল থেকে ওয়াটারটা আবার অ্যাটমসফিয়ারে চলে আসে। Evapotranspiration accounts for about 10% of vapor in the atmosphere. অ্যাটমসফিয়ারে যে টোটাল ওয়াটার ভেপার থাকে তার only 10% comes from the evapotranspiration globally. এই ফাইনালি আমরা হাইড্রোলজিক সাইকেলের যেটা লাস্ট স্টেপ, গ্রাউন্ড ওয়াটার অথবা স্টোরেজ যেটাকে বলা হচ্ছে, আমরা যদি এইভাবে দেখি যে actually 3 basic locations of water storage in the water cycle. একটা হচ্ছে water is stored in the atmosphere. Water is stored on the surface of the earth, and water stored in the ground. এই যে সেকেন্ড যেটা বলা হচ্ছে water is stored on the surface of the earth, এটা কোথায়? স্যার ওই যে নদী সমুদ্র এগুলাতে water Right. bodies. Right, water bodies. Are water stored in the ground? গ্রাউন্ড ওয়াটারের কথা বলেছে Ground water. Right. তাহলে মেইনলি 3 ডিফারেন্ট ফর্ম আমরা যদি দেখি এইভাবে ওয়াটারটা স্টোর অবস্থায় থাকে, এবং এই যে গ্রাউন্ড ওয়াটার ইজ এ পার্ট অফ দ্য হাইড্রোলজিক সাইকেল। স্বাভাবিকভাবেই বলাই তো হচ্ছে যে তিনটার যে কোনো একটা জায়গায় তো আছেই। দ্য মোস্ট লেন্দি পোর্শন অফ দ্য হাইড্রোলজিক সাইকেল, মানে হাইড্রোলজিক সাইকেলটা কিন্তু সিম্পল একটা প্রসেস না, ইটস এ লং প্রসেস, would get completed when groundwater gets returned to the earth surface. এই যে গ্রাউন্ড ওয়াটার যখন আবার আর্থ সারফেসে চলে আসবে, তখনই মনে করবা যে হাইড্রোলজিক সাইকেল একটা কমপ্লিট হলে বিষয়টা এরকম। এই যে রিটার্নস ফ্রম দ্য গ্রাউন্ড টেক প্লেস বাই স্প্রিংস, বুঝো তো স্প্রিংটা কি? ঝর্ণা। স্প্রিংটা হ্যাঁ, এটা ঝর্ণার মাধ্যমে চলে আসতে পারে গ্রাউন্ড ওয়াটার, ট্রান্সপিরেশনের মাধ্যমে। ট্রান্সপিরেশন কে করে?
Land. or by artificial means. Artificial means কি? টিউবওয়েল, তারপরে হচ্ছে স্যার মানে এগুলা ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, শ্যালো বা ডিপ টিউবওয়েল, হ্যাঁ, যেভাবে আমরা গ্রাউন্ড থেকে ওয়াটার লিফট করে থাকি, এইভাবে গ্রাউন্ড ওয়াটার সারফেসে চলে আসে। অথবা গ্রাউন্ড ওয়াটার মানে ভেরি স্লোলি এটা টাচ করে সারফেস সয়েলে, মানে সারফেস ওয়াটারে। সারফেস ওয়াটার বলছে যে যে ওয়াটারটা ওই যে সারফেস অফ দ্য আর্থ অর্থাৎ ওশানে টাচ করে। এটা হইতে পারে 1 সপ্তাহ, হইতে পারে 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, 10,000 বছর। It will take different periods of time. বুঝছো? এটা এই যে স্প্রিং যেটা বললাম, এনি ন্যাচারাল সারফেস ডিসচার্জ অফ সাফিসিয়েন্ট ওয়াটার দ্যাট উইল ফ্লো অ্যাজ এ স্মল রিভুলেটস, যেটাকে আমরা স্প্রিং বলে থাকি। এবং গ্রাউন্ড ওয়াটার মে অলসো বি ডিসচার্জ অ্যাজ সাব অ্যাকুয়াস স্প্রিংস বিলো দ্য সারফেস অফ দ্য লেকস, রিভার্স অ্যান্ড মেরিন সিস্টেম। এইভাবে তোমার শেষের দিকে একটা টার্ম যদি তুমি এইভাবে একটু ইউজ করো, ওয়াটার ইজ অলওয়েজ অন দ্য মুভ। যদিও বলা হচ্ছে যে ওশানিক ওয়াটার বা মানে পন্ড ঠিক আছে, ওশান মানে কি স্ট্যাগনেন্ট ওয়াটার অ্যাকচুয়ালি না, অলওয়েজ ইন মোশন, বাট ভেরি স্লোলি। From the time of Earth was formed, it has been endlessly circulating through the hydrologic cycle. Groundwater is an important part of this continuous cycle as water evaporates, form clouds, and return to Earth as precipitation. এটা তোমাদের লাস্ট কথা। এবং কনক্লুশন এভাবে তুমি বলতে পারো, কনক্লুশন এইভাবে কনক্লুডিং সেন্টেন্স বা ওয়ার্ড ইউজ করতে পারো, all the world's water have been interconnected by the hydrologic cycle. কি বললাম? All the world's water have been interconnected by the hydrologic cycle. Oceanic water gets evaporated and a portion is carried as water vapor over the terrestrial regions, where it returns to Earth as precipitation. This water may then get evaporated or transferred, or it may enter streams, rivers, lakes, or the groundwater system. মানে এই যে দুইটা সেন্টেন্স এতক্ষণ যা আলোচনা করে আসলাম গত দুইটা ক্লাসের শুরুর দিকেও বলেছিলাম যে হাইড্রোলজিক সাইকেল, এক্স্যাক্টলি এই দুইটা সেন্টেন্স ভেরি ব্রিফলি হাইড্রোলজিক সাইকেলটা বলা হয়েছে। আবারও আমি রিপিট করি, all the world's water have been interconnected by the hydrologic cycle. First sentence, oceanic water, আমি যেহেতু বলেছি ওশান ইজ দ্য সোর্স অফ ওয়াটার, গেটস ইভাপোরেটেড ওখান থেকেই, and a portion is carried as water vapor over terrestrial region. হ্যাঁ, সেখান থেকে ওয়াটারটা চলে মানে প্রেসিপিটেশন আকারে চলে আসে। এই প্রেসিপিটেটেড ওয়াটার আবার ইভাপোরেটেড করে or ট্রান্সপায়ার্ড হয় into the atmosphere, or it may enter streams, rivers, lakes, or the groundwater system. এই হচ্ছে তোমাদের হাইড্রোলজিক সাইকেল। একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, কোথায় যে আমি খুঁজে পাচ্ছি না।